নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে পাওয়ারফুল একটা শক্তি, সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শক্তি। মানে অ্যাকচুয়ালি গার্মেন্টস যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, বিদেশের মাটিতে এত পরিমাণে তারা প্রোডাক্ট সাপ্লাই করে, এত এক্সপোর্ট করে, যে বাংলাদেশের অর্থনীতি শুধুমাত্র এইটার উপরেই টিকে রয়েছে। আর এই গার্মেন্টসকে প্রথম থেকেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যে কাজটা করছে, তারা কিন্তু আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের রিপোর্ট, প্রথম আলোর একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো, যেখানে অলরেডি উল্লেখ করা রয়েছে 200 থেকে 250টির মতো কোম্পানি অলরেডি বন্ধ রয়েছে। পোশাক উৎপাদন করা কোম্পানি অলরেডি অন্ততপক্ষে 200 থেকে 250টি বন্ধ হয়ে গিয়েছে। এখন এই ইউনূস সরকার আরো চেষ্টা করছে বাংলাদেশের কয়েকজন পুঁজিবাদী কিছু রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। এখন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের অর্থনীতিকে বলি দিতে চলেছে। কি করছে? এই বাংলাদেশে আমরা প্রথম থেকেই 1971 সালের পর থেকেই ভারত কিন্তু বাংলাদেশে বিভিন্নভাবে সহযোগিতা করে। তার মধ্যে আরো একটা সহযোগিতা হচ্ছে, ভারত থেকে সুতো বাংলাদেশে বিনা শুল্কে যায়। কোন রকম শুল্ক ছাড়াই বাংলাদেশে সুতো যায়। আর এই বনপ্রথা এইটাকে বন্ধ করার চেষ্টা করছে এখন ইউনূস। সে অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে, কারোর কথা শোনেনি। বাংলাদেশের যে সংস্থাগুলো রয়েছে, এই আধিকারিক যারা রয়েছে, তাদের কোনো রকম পরোয়া না করে এই বনপ্রথা বন্ধ করতে চলেছে। এক কথায় বলা যেতে পারে যে ভারত থেকে যে সুতোগুলো বাংলাদেশে যায়, এখন তার উপরে, সুতোর ওপরে একটা ট্যাক্স দিতে হবে। বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে সেই সুতোগুলো বাংলাদেশের ব্যবসায়ীরা নিতে পারবে। দেখুন, এতে ভারতের কোনো যায় আসে না। প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে বাংলাদেশের ইন্টারনাল মার্কেটে। বাংলাদেশের অভ্যন্তরে যে মার্কেট রয়েছে, সেই মার্কেটগুলোতে সুতোর প্রাইস অনেকটাই বেড়ে যাবে। আর এতে কি হবে? এতে প্রোডাকশন খরচা বাড়বে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রোডাক্টের যে স্বল্প মূল্যে যে একটা চাহিদা ছিল, সেটা তো অলরেডি তখন কমে এসেছে, এখন সেটা আরো কম হবে। যদি আপনি কাঁচামাল কম এবং সুলভ মূল্যে না পান, তাহলে আপনার প্রোডাক্ট কি করে বিদেশের মাটিতে সুলভ মূল্যে আপনি বেচতে পারবেন? অলরেডি বাংলাদেশের কোম্পানি, এই যে বললাম 200 থেকে 250টা কোম্পানি বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে এখন যে স্টেপগুলো বাংলাদেশ সরকার নিচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে আরো কয়েকশো কোম্পানি বন্ধ হতে চলেছে। কোম্পানি যে সমস্ত মালিকগুলো রয়েছে, তাদের একটাই কনসার্ন, তারা কি বলছে যে বাংলাদেশের সরকার এই ধরনের হঠকারিতা সিদ্ধান্ত না নিয়ে, যদি বাংলাদেশের যে সুতো উৎপাদনকারী যে সমস্ত শিল্পগুলো রয়েছে, যে কারখানাগুলো রয়েছে, তাদেরকে যদি ভর্তুকি দেওয়া শুরু করে, তাদের উপরে যদি ঋণ দেওয়া শুরু করে, তাদেরকে যদি মুআবজা দেওয়া শুরু করে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে যদি হেল্প করে, তাদের বিদ্যুতের যে সাবসিডি রয়েছে সেগুলো যদি ঠিকঠাক ভাবে যোগান দেয়, তাহলে বাংলাদেশকে এই ভারত থেকে অর্ডার করাই লাগবে না। তাহলে বাংলাদেশের নিজেদের মধ্যেই যে সুতো আমদানি করে বা যে তৈরি করে, সেটাই তারা ব্যবহার করতে পারবে। কিন্তু না, ভারত থেকে যে সুতোটা বাংলাদেশে যায়, সেটা কিন্তু খুবই কম মূল্যে। এখন সেইটাই বলা যাচ্ছে যে ভারত থেকে যে সুতোটা যায়, সেটা 2.5 ইয়া 2.4 সেন্ট ডলার পার কেজি। এবার এই সুতোর রেটটা বাড়তে চলেছে কিভাবে? যদি এই বন লাগাই, এক কথায় শুল্ক যদি লাগিয়ে দেয়, তাহলে পরে এই সুতোর রেট বেড়ে যাবে প্রায় 50 to 60 সেন্ট। মানে এক কথায় 1 কেজি সুতোর দাম হবে $3 আশেপাশে, মানে $3 ওপরে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কাঁচামাল, দেখুন বাংলাদেশ তো যোগান দিতে পারবে না তাদের কাঁচামাল। এর আগে অলরেডি দেখেছি যে তাদের পাটজাত দ্রব্য তারা ভারতে সাপ্লাই করবে না। এতে কি হচ্ছে? খুব স্বল্প মূল্যে চাষিদের কাছ থেকে পাট কিনছে কোম্পানিগুলো। এবার দেখুন, প্রত্যেকটা জায়গাতে তো একটা লজিক রয়েছে। আপনার মাল যদি বিদেশে রপ্তানি না করেন, সেই ক্ষেত্রে আপনার দেশীয় শিল্পগুলো বেঁচে গেল, ওখানকার চাষিগুলো কিন্তু মরে যাচ্ছে। 3 থেকে 4 হাজার, খুব ম্যাক্সিমাম 3-4 হাজার টাকায় রেটে তারা পাট বিক্রি করছে। তো স্বাভাবিক, বাংলাদেশের পাট যখন ভারতে আসবে না, আমাদের ভারতের চাষিরা কিন্তু এতে মুনাফা নিচ্ছে। এইটা আমরা যেমন হেসে খেলে বেড়াচ্ছি, যারা পাট চাষি যারা রয়েছে, আমরা আমরা কিন্তু অবভিয়াসলি এটা খুব আমাদের একদম ওয়েলকাম করেছি আমরা। এই যে পাট জাত দ্রব্য বাংলাদেশ থেকে যেন ভারতে না আসে, তার জন্য আমরা চাই যে আগামী দিনেও যেন না আসে। এতে ভারতের যে সমস্ত পাট শিল্প রয়েছে, তাদের বা পাটের চাষি যারা রয়েছে, তারা কিন্তু আরো আগ্রহী হবে পাট চাষ করার জন্য। আরো একটা পয়েন্ট হচ্ছে যে, এবারে অনেকে বলতে পারেন যে ভারতের যে পাট শিল্প যারা যেগুলো রয়েছে, সেগুলো তো বন্ধ হয়ে যেতে পারে। দেখুন, সেরকম কোনো অপশন নেই, কারণ অলরেডি পাটের দাম কম বলে পাটের যে চাষি, তারা কিন্তু
অর্ধেকেরও কম চলে এসেছিল। এখন যদি রেটটা যদি এইভাবে ঊর্ধ্বগামী হতে থাকে তাহলে পরে অবভিয়াসলি পাটের চাষির সংখ্যাও বাড়বে, যে কারণে আমাদের ভারতীয় চাষিরা, পশ্চিমবঙ্গে যে সমস্ত চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটাই উপকারী হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সুতো যদি বাংলাদেশে সাপ্লাই ঠিকঠাকভাবে না হয়, তাতে আমাদের ভারতের সুতোর এক্সপোর্টার যারা রয়েছে তাদের ক্ষতি হতে পারে। এটা আপনারা অনেকে বলতে পারেন, বাংলাদেশ তো আলটিমেটলি ভারতের ক্ষতি করছে। দেখুন, ভারতের ক্ষতি বলবো না, এতে হতে পারে ভারতের অভ্যন্তরে এই সুতোগুলো যখনই সাপ্লাই হবে তখন যে কাঁচামালের রেটটা কম হবে, এতে ভারতের তৈরি পোশাকের যে একটা কস্ট, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এতে বিদেশে মার্কেটে আমরা খুব কম রেটে পোশাক সাপ্লাই করতে পারবো। সেই জায়গাটা বাংলাদেশ যেটা করতো সেটা আমরা এখন করতে পারবো। মানে বাংলাদেশের মার্কেট যদি আমরা একবার ক্যাপচার করে ফেলতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের মাজা ভেঙে যাবে। আবার সেই তাদেরকে ঘুরে আসতে হবে ভারতের কাছে হাত পা ধরার জন্য। আর তখন আমরা কিন্তু আমাদের মতো শর্ত সেখানে ইনক্লুড করতে পারবো। যেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশ প্রথম থেকেই 2024 সালে যখন ঝামেলা শুরু হয়েছে, তারপরে এই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু রীতিমতো খারাপ। এতে ভারত যাই করুক না কেন বাংলাদেশের কাছে কিন্তু সেটা মনে হয়েছে যেন সেটা বাংলাদেশের বিপক্ষে। রিসেন্টলি দেখুন না, ভারতে থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো। এতে বাংলাদেশ সম্পূর্ণ তৃতীয় একটা দেশের কথা শুনে সেই কানে তেল দিয়ে, কানে তুলো দিয়ে বসে থাকলো। যে যাই বলুক না কেন তার কথা তার কোনো মনে হচ্ছে না। এখন তারা কি বলছে? ভারতে খেলতে আসবে না। এতে কিন্তু আইসিসি ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ভাই 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে যদি তোমরা কোনো ডিসিশন না নিতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু লিস্ট থেকে বাহির করিয়ে দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, বাংলাদেশ চাইছে যে তারা এই সমস্ত লিস্ট থেকে বেরিয়ে যাক, গিয়ে তারা থাকবে এখন জেহাদি লিস্টের মধ্যে। আজকে ভারতের সঙ্গে সম্পর্ক তারা প্রত্যেকটা দিক দিয়ে খারাপ করেছে। যেটুকু রয়েছে বাকি, যেটুকু রয়েছে বাকি, ওই যে বলে না যে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বারবার বলে যে ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু দেখুন আলটিমেটলি সমস্যাটা হচ্ছে। সমস্যাটা কাদের তরফ থেকে হচ্ছে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। বাংলাদেশ কেন এই ধরনের ব্যবহার করছে সেটা আমরা খুব ভালো বুঝতে পারছি, কারণ বাংলাদেশের এই সরকারকে নিয়ে এসেছে যারা, তারা এই কয়েকটা পুঁজিবাদী ব্যবসায়ী। আর সেই পুঁজিবাদী ব্যবসায়ীরা এসে তাদের মুনাফা তো লুটবে। আর আমি প্রথমেই বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে এসেছে তখন তার যে ঝোলা সেটা কিন্তু সে গুটিয়েই ছাড়বে। বাংলাদেশের তাতে যাই হোক না কেন কিচ্ছু যায় আসে না, তার ঠেঙ্গা। তো এই ব্যাপার হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়ীর দিমাগ দিয়ে সে কিন্তু সব চিন্তা ভাবনা করছে। সে পার্টিকুলারলি নিজের যে জায়গাটা রয়েছে সেটাকে স্ট্রং করবে, তারপর বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দেবে। ওম নমঃ শিবায়। বাস। আপনাদের কি মনে হয়, বাংলাদেশে যদি এই বন্ড যে নীতি সেটা যদি বন্ধ হয়ে যায়, ভারতের সুতোর ওপর যদি বাংলাদেশ শুল্ক আরোপ করা শুরু করে, তাতে কি ভারতের চাষিদের ক্ষতি হবে নাকি বাংলাদেশের পোশাক শিল্পের ক্ষতি হবে, এবং কতটা ক্ষতি হবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আজকে বাংলাদেশের এই পরিণতির জন্য আমার মনে হয় বাংলাদেশ নিজেই দায়ী। আগামী দিনে আরো বহু খারাপ কিছু অপেক্ষা করছে তাদের সামনে। আজকে দেখুন এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার রায় কিন্তু আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়ি এবং তার রিপ্লাই করি। আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রতিবেদনটা শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।